ইরান ইসরায়েলের হচ্ছে যুদ্ধবিরতির যে কার্যকর হয়েছে, এটা একটা সন্দেহ যে ইসরায়েল আসলে কতটা শুনবে। আর এরপরে নির্দিষ্ট আবার হয়তো অ্যাটাক হবে, কারণ এটা আসলে কোনো সিসফায়ার না। যেটা বোঝা যাচ্ছে এটা আসলে কোনো সিসফায়ার না, কারণ ইসরায়েল হচ্ছে অনেক আগ থেকে অবাধ্য। এখান থেকে আমাদের মুসলিমদের অনেক শেখার আছে। শুধুমাত্র ফতোয়া দিয়ে আর হচ্ছে আপনি পারবেন না মুসলিমদের উপরে এই অত্যাচার বন্ধ করতে। মুসলিমরা শুধুমাত্র ফতোয়া এবং অন্য কোনো কিছু জ্ঞান বিজ্ঞানে বা অস্ত্রে বলেন বা দেশ রক্ষায় বলেন, এগুলো না করতে পারাটা আসলে অনেক ভুল পদক্ষেপ হবে। আর ইরান থেকে বাংলাদেশিদের অনেক কিছু শেখার আছে। বাংলাদেশের ইরান থেকে যে মেসেজটা আসছে সেটা হচ্ছে, ইরানের তো অনেক কিছু আছে, তোমার কি আছে? বাংলাদেশে কিছু নাই। 17 বছর দেশটাকে হচ্ছে উন্নয়নের পুঁথি শুনাইয়া আপনি অন্য দেশ থেকে টাকা ধার করে এনে দেশের রাস্তাঘাট ব্রিজ বানানোকে একটা দেশের উন্নয়ন বলে না। এটা হচ্ছিল ভারতের দাসী এখানে ছিল। আর ভারতের দাসী, আমার একটা জিনিসের প্রতি ক্ষোভ ভারতের দাসীর উপরে। তুমি তো বলছো যে এটা তোমার বাবার দেশ, তুমি তো 71 চেতনা বিক্রি করে খাইছো এত বছর। 71-এর চেতনা থেকে তুমি কি শিক্ষা নিছো? বাংলাদেশকে কি দিছো? একটা পদ্মা সেতু না হইলে এমন হইতো? বাংলাদেশ কি আগে চলে নাই? একটা রাস্তাঘাট হওয়াতে বাংলাদেশে কি এমন উন্নত হয়েছে? আগে কি চলে নাই? রাস্তাঘাটের থেকেও দেশে সামরিক প্রতিরক্ষা এটা দরকার ছিল। বাংলাদেশে একটা শাসক, জিয়াউর রহমান, যদিও আমি তার দল বিএনপি করি না, সেখান থেকে আপনি একটা শিখতে পারেন। উনি একটা স্টেপ নিয়েছিল বাংলাদেশে, এবং ওনার স্টেপটা ভারতের মদতে পরবর্তীতে হচ্ছে এরশাদ শিকদার হোক বা যারাই হোক শেষ করেছে। একটা দেশে যখন আপনি প্রতিরক্ষায়, আপনি যখন অস্ত্র বানাবেন না, আপনি যখন বুলেটটা পর্যন্ত বাহির থেকে কিনে নিয়ে আসবেন, আপনাকে তো আপনাকে দখল করে নিবে। দখল করে নেওয়াটাই আসলে স্বাভাবিক। কারণ আমরা দেখতেছি রাশিয়ার পুতিনের ফ্যান, আমরা খোমেনির ফ্যান, আমরা ট্রাম্পের ফ্যান, আমরা শি জিনপিংয়ের ফ্যান, আমরা কিম জং উনের ফ্যান, আমরা মোদির ফ্যান। এরা প্রত্যেকের জাতিকে, প্রত্যেকের দেশকে ভালোবাসে। এরা এদের দেশের ভালোবাসায় এত উন্মাদ, আর এক দেশের স্বার্থ চিন্তা করে না। কিন্তু আমাদের এখানে যে ভারতের দাসী, উনি ওনার বাবার প্রেমের গাথা 17 বছর ধরে মানুষকে শুনাই, দুঃখে তো মানুষ শেষ হয়, তাই না? উনি তো আর এমন কোনো দুঃখী না। ওনার থেকে কি আর দুঃখ আর কেউ হয় না? উনি এই গল্প শুনিয়ে আর উন্নয়নের গল্প শুনিয়ে উনি অনেক ফাঁক ফোঁক করতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার স্কুল বা আপনার প্রাইভেট যে টিউটর, যার কাছে আপনি আপনার সন্তান পড়াতে দিয়েছেন, মানুষের মতো মানুষ করতে দিয়েছেন, উনি সন্তানকে ঠিকমতো না পড়িয়ে ওনার ব্যক্তি গল্প কাহিনী শোনাচ্ছে, এবং আপনি যখন গার্ডিয়ান, আপনাকে বুঝাচ্ছে আপনার সন্তান ম্যাথে অনেক আগাই গেছে, এইতে অনেক আগাই গেছে। কারণ হচ্ছে সে পার্শ্ববর্তী থেকে ম্যাথের, এই যে পার্শ্ববর্তী তার একটা ছাত্রী, ওকে দিয়ে আপনার ছেলের অ্যাসাইনমেন্ট করাই নিছে। ব্যাপারটা হচ্ছে তাই। উনি হচ্ছেন ভারতীয় দাসী। উনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী। এবং এই যে ছাত্রগুলোর এরকম, আমার কথা হচ্ছে, আমার একটাই ওনার উপরে একটা কোশ্চেন, আপনার বাবার দেশ, মানুষ তো বাবার বাড়ির জিনিসটার প্রতি বেশি মায়া, বেশি প্রেম। আপনি 17 বছর ক্ষমতায় ছিলেন, 17টা বছরে মানুষ পরিবর্তন হয়ে যায়। 40টা বছরের ভিতরে চায়না উন্নত দেশে পরিণত হয়েছে, 10 বছরের ভিতরে সিঙ্গাপুর উন্নত দেশে পরিণত হয়েছে। 17টা বছর আপনি দেশকে আগাই নিতেন, ক্ষমতায় থাকতেন, আপনিই থাকতেন, কোনো সমস্যা নেই, আপনি যা করছেন তা করেই থাকতেন, আগাই নিতেন দেশটাকে। এই মিথ্যা উন্নয়নের গল্প, অন্য দেশ থেকে টাকা চুরি করে এনে কয়েকটা অবকাঠামো বানানো একটা জাতি, একটা দেশকে উন্নত করা না, তাকে জ্ঞান বিজ্ঞান পড়াশোনার সেক্টরে আগাইয়ে নেওয়া, সেগুলো কি নিচ্ছেন? পারমাণবিক যে বলেন আমাদের যে স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, কি দরকার ছিল আমাদের পারমাণবিক স্থাপনার, যেখানে আপনি ভারতীয়দেরই 25 লাখ বেতনে রাখবেন, বাংলাদেশদের 1 লাখও দিবেন না। ভারতীয়দের অবশ্যই মায়া হবে না যতটা বাংলাদেশিদের তার পারমাণবিক কেন্দ্রের জন্য মায়া হবে। দরকার ছিল না। আর এই পারমাণবিক কেন্দ্রটা, এটা একটা রামপাল বিদ্যুৎ, যেটা আমার কাছে এটা সব সময় প্রশ্নবিদ্ধ লাগে। এটা সরকার যথেষ্টভাবে করতেও পারে না। আমাদের দেশে বিজ্ঞানী
আমাদের দেশের স্টুডেন্ট নিয়ে রাশিয়াতে পড়াইছে, তাদের চাকরি দেয় নাই, ভারতীয়রা এখানে চাকরি করে। এটা আসলে একটা টেনশনের বিষয়, কারণ বাংলাদেশ আসলে ছোট। আর আপনি যেখানে আছে এটার অবস্থান, জায়গাটাও বেশ জনবসতিপূর্ণ। যেসব দেশে এগুলো ঘটে তারা তো জনবসতিপূর্ণ জায়গায় পারমাণবিক স্থাপনা রাখে না। আপনার আল্লাহ না করুক ভারতের সাথে কোনোদিন, আর ভারতের সাথে না, ভারতের সাথেও বাংলাদেশের কিছু হবে, এটা আল্লাহ না করুকের কিছু নাই। আর মায়ানমারের সাথেও বাংলাদেশের হবে। আপনাদের মাথায় একটা মানে বলতে পারেন একটা বাজে আইডিয়া ঢুকাই দিয়েছে, এটা বাংলাদেশের মতো মূর্খ দেশে সম্ভব। বন্ধু রাষ্ট্র, কোনো রাষ্ট্রের বন্ধু হয় না। আপনারা দেখছেন না ইরান যেভাবে নিজের সৈন্য সহ ড্রোন সহ রাশিয়াকে সাপোর্ট করছে, রাশিয়া ইরানের দুর্দিনে সাপোর্ট করছে না। কোনো রাষ্ট্র বন্ধু রাষ্ট্র হয় না, এটা একটা সম্পূর্ণ ভুল। আর সেকেন্ড, প্রতিবেশী দেশের সাথেই যুদ্ধ হয়। প্রতিবেশী দেশ কখনো তোমার বন্ধু না। প্রতিবেশী দেশের একটাই মাথায়, কলোনিয়ালিজম অথবা তোমাকে শোষণ করা। বাংলাদেশের ভিতরে অলরেডি ক্যান্সার ঢুকিয়ে দিছে রোহিঙ্গা, যেখানে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যেই বিভেদ ঘটানোর জন্য সব সময় ভারত লেগে থাকে। সেখানে এই রোহিঙ্গা আমাদের কোন উপকারে আসবে? রোহিঙ্গাদের যে সরানো হচ্ছে না, রোহিঙ্গাদের যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, আমাদের দেশের ভবিষ্যতে কোনো সরকার যদি কোনো স্টেপ নিতে যায়, তাহলে মানুষে বলবে কি এথনিক ক্লেনজিং করছে, বাংলাদেশ জেনোসাইড করছে। অথবা বাংলাদেশের মানুষের যে ফিলিস্তিনের মতো অবস্থা হবে না, সেটা আমরা জানি না। সেটা যদি ভারত উস্কাইয়া দেয়, পরবর্তীতে কি অবস্থা হবে আমরা জানি না। বাংলাদেশ থ্রেটের মধ্যে আছে। বাংলাদেশের মানুষের ঘুমিয়ে থাকার টাইম নেই। মিসাইল, ড্রোন বলেন, যে কোনো ধরনের অস্ত্র বলেন, বাংলাদেশের আত্মরক্ষার জন্য, বাংলাদেশের অস্তিত্ব, বাঙালিদের অস্তিত্ব, বাংলাদেশিদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলো অস্ত্র দরকার। আর আপনারা এইসব রাজনীতিবিদদের ভোট দিয়েন না, ভোট দেয়া থেকে বিরত থাকুন। কারণ যেসব রাজনীতিবিদ পার্শ্ববর্তী দেশের গোলামি করবে, ঠ্যাং ধরে চলবে, ভোট দিয়েন না। কারণ গোলামি আসলে বেশি দূর করতে পারবে না। কারণ যখন তার রাষ্ট্র, যখন তার ধর্মের বিপরীতে গোলামি হবে, তখন গোলামি করা যাবে না। আপনি যতই অন্য দেশকে গোলামি করতে যান, পারবেন না গোলামি করতে। কারণ আপনার সাথে যখন অস্তিত্বের লড়াই আসবে, আপনি পারবেন না। আর এই বাঙালিদের মধ্যে কিন্তু এই রেভলিউশন বা আন্দোলন করার কিন্তু অনেক বেশি প্রবণতা। তারা কিন্তু করবে যখন দেখবে তার ধর্ম ঠেকে গেছে, তার বাবা মা ঠেকে গেছে, তার রাস্তা, তার যে বসবাস, ঘর বাড়ি ঠেকে গেছে, তখন রেভলিউশন করতে সে বাধ্য। আর আমরা জানি কন্টিনিউয়াসলি ভারতের সাথে আমাদের ধর্মের একটা বৈরিতা আছে। ভারতের এখন যারা হিন্দুবাদী উগ্র, তারা কিন্তু মুসলিম মারার একটা ফ্যানাটিজমে ভুগতেছে। আপনারা শুনলে অবাক হবেন, ইসরায়েলের এম্বাসিতে এবং ইসরায়েলের যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, তারা যে বলে তাদেরকে আইডিএফের ভিতরে নিতে, তারা মুসলিম হত্যা করতে চায়। বুঝতে পারছেন? আপনি কিন্তু আপনার আমার বাঁচার কোনো উপায় নেই। আত্মরক্ষার চিন্তা ভাবনা না করলে, সরকার গঠনে আপনারা যদি বুঝে শুনে না করেন, খুব অবস্থা খারাপ দাঁড়াবে।